সংরক্ষণে সরকারি উদ্যোগের চেয়ে বেসরকারি উদ্যোগ বেশি কার্যকর হতে পারে। মানব বিকাশ সংগত কারণে আমি পক্ষে অবস্থান করছি। মানুষ বিকাশ প্রথমেই যা বলতে হয় তা হলো সংজ্ঞানের প্রশ্ন, সেটি হলো বাংলাদেশের পরিবেশ। অর্থাৎ আমাদের বিজ্ঞানকে যে বিষয়গুলো আমরা বলতেছি সংজ্ঞানের দাবি রাখে তা হলো বাংলাদেশের পরিবেশ বলতে আমরা বোঝাচ্ছি আমাদের দেশের পরিবেশে, এবং সংরক্ষণ বলতে বোঝাচ্ছি আমাদের পরিবেশের যে মূল উপাদানগুলো আছে অর্থাৎ পানি, বাতাস, বায়ু, এই উপাদানগুলোকে। এবং সরকারি উদ্যোগ বলতে বোঝাচ্ছি আমরা সরকার পর্যায়ে যে উদ্যোগগুলো নেওয়া হয় সরকারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং বেসরকারি উদ্যোগ বলতে বোঝাচ্ছি আমরা সাধারণত বেসরকারি উদ্যোগ বলতে দু ধরনের উদ্যোগকে বোঝায়। একটি হচ্ছে কিছু সংস্থা যা সরাসরি পরিবেশ উন্নয়নের জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করছে, এবং আরেকটি হলো যা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দুভাবে পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করছে। মাননীয় স্পিকার, আমি এখানে অর্থাৎ আমার দল সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোগ বলতে দুটি উদ্যোগকেই বোঝাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে যে আমরা বিতর্ক করতে এসেছি এখানে, অর্থাৎ আজকের বিতর্কটি চলবে কোন উদ্যোগ বেশি কার্যকর হতে পারে। মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগ অবশ্যই দরকার আছে, তা আমরা প্রথমেই স্বীকার করছি। তবে মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে কোন উদ্যোগ বেশি কার্যকর? মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগ নাকি বেসরকারি উদ্যোগ? প্রথমেই বলতে চাই মাননীয় স্পিকার, সরকার, একটি দেশে সরকার গঠন হয় কিছু নির্দিষ্ট সময়ের জন্য, এবং আমাদের দেশের কথা আমরা বলতে পারি 5 বছরের জন্য সরকার গঠন হয়, এবং সেই 5 বছরে কিছু উদ্যোগ নেওয়া হয়। আমরা জানি যে সরকার অবশ্যই উদ্যোগ নেয়, সেই উদ্যোগগুলো পরিবেশ সংরক্ষণের জন্য নেওয়া হয়। তবে মাননীয় স্পিকার, বেসরকারি কিছু উদ্যোগ রয়েছে তা সরকারের উদ্যোগের চেয়েও অনেকাংশে বেশি কার্যকর হতে পারে। মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগ বলতে আমরা আরেকটু বোঝাতে চাচ্ছি, সেটা হলো সরকার যখন উদ্যোগ নেয় অর্থাৎ সরকারের মন্ত্রিসভা থেকে অর্থাৎ মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটি পরিকল্পনা করা হয়, নীতি নির্ধারণ করা হয়, তা মাননীয় স্পিকার অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ হয় না। কেন মাননীয় স্পিকার? সেখানে লালফিতাজনিত কারণ থাকে, দুর্নীতি জড়িত থাকে, সেখানে আমলাতান্ত্রিক জটিলতা থাকে। মাননীয় স্পিকার, আরেকটি জটিলতা থাকে, তা হলো মাননীয় স্পিকার বছর বছর অর্থাৎ 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়। মাননীয় স্পিকার, আমরা দেখতে পারি একটি নীতি নির্ধারণ করার পরও পরবর্তী সরকার এসে সেটি পরিবর্তন করে ফেলছে। এই সময়ে এই ক্ষেত্রে আমরা কিভাবে আশা করতে পারি যে সরকারি উদ্যোগে যথেষ্ট পরিবেশ সংরক্ষণের জন্য? মাননীয় স্পিকার, সেক্ষেত্রে অবশ্যই বেসরকারি উদ্যোগ প্রয়োজন। মাননীয় স্পিকার, বেসরকারি উদ্যোগ বেশি কার্যকর হতে পারে, আমরা বারবার এটাই বলছি। কেননা মাননীয় স্পিকার, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি জায়গায় সবকিছু ক্ষেত্রে সবগুলো জায়গায় সবাইকে বেশি এগিয়ে আসে। মাননীয় স্পিকার, অবশ্যই সরকার এগিয়ে আসে, তবে বেসরকারি সংস্থাও কাজ করছে। মাননীয় স্পিকার, সরকারের প্রধান কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা অর্থাৎ পরিকল্পনা করা, তা বাস্তবায়নের লক্ষ্য রাখা। মাননীয় স্পিকার, বেসরকারি সংস্থাগুলো তাদের নিজেদের স্বার্থে বা পরিবেশের স্বার্থে অর্থাৎ দেশের উন্নয়নের স্বার্থে সর্বোপরি আমাদের দেশের পরিবেশ সংরক্ষণের স্বার্থে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা বলতে পারি যে আমরা যদি রাস্তায় বের হই, রাস্তায় কালো ধোঁয়ার কথা বলতে পারি, আমরা আমাদের যদি আশেপাশে তাকাই তাহলে দেখতে পারি বায়ু দূষিত হচ্ছে, মাটি দূষিত হচ্ছে প্লাস্টিকের কারণে, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে একটি বদ্বীপ। মাননীয় স্পিকার, এবং এই দেশের চারপাশে অনেক উপকূলীয় অঞ্চল রয়েছে, যে কারণে আমাদের এখন ফোকাস করতে হবে অর্থাৎ দৃষ্টি দিতে হবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নিয়ে, জলবায়ু নিয়ে, বাতাস নিয়ে, পানি নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের ঢাকা শহর এটি হচ্ছে আমাদের রাজধানী, যার প্রাণ ছিল বুড়িগঙ্গা, বাট দুঃখিত মাননীয় স্পিকার, কিন্তু আজকে আমরা বলতে পারছি না আমাদের প্রাণ ঠিক মতো আছে। মাননীয় স্পিকার, বিভিন্ন কারণে আমাদের প্রাণ দূষিত হচ্ছে অর্থাৎ বুড়িগঙ্গা দূষিত হচ্ছে। মাননীয় স্পিকার, সবকিছু দূষিত হচ্ছে, তবে অবশ্যই সেক্ষেত্রে সরকার উদ্যোগ নিচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার বেসরকারি উদ্যোগে বেশি কার্যকর হতে পারে। মাননীয় স্পিকার, আমি একটি উদাহরণ দিতে পারি। মাননীয় স্পিকার, আজকে যেসব টিভি চ্যানেলগুলো আমরা দেখতে পাই, 21 টিভি চ্যানেল, 71 চ্যানেলে, এরা মাননীয় স্পিকার মানুষের কাছে অর্থাৎ জনতার কাছে তুলে ধরছে সমস্যা কোথায় এবং কি সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ কি সমস্যার মোকাবেলা করছে। মাননীয় স্পিকার, এইসব যখন মানুষ দেখছে তখনই মানুষ সচেতন হচ্ছে, এবং মানুষ চাচ্ছে তাদের পরিবেশ আরও উন্নত হোক। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে অবশ্যই তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবে, এবং এই কাজটা মাননীয় স্পিকার করছে বেসরকারি উদ্যোগ। মাননীয় স্পিকার, এক্ষেত্রে অবশ্যই কিছু এনজিও আছে, কিছু এজেন্ট আছে, তারা সারাক্ষণই থাকে কোন জায়গায় কি হচ্ছে, পরিবেশের কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব নিয়ে। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি আমার দলের দ্বিতীয় বক্তা এসে এই সম্পর্কে অবশ্যই তথ্য উপাত্ত দিয়ে যাবে, এবং তৃতীয় বক্তা এসে সম্পূর্ণভাবে যুক্তি খণ্ডনের মাধ্যমে তার সামনে করে যাবে এবং সুন্দর একটি উপসংহার টানবে। ধন্যবাদ।
ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাই। পক্ষ দলের প্রথম বক্তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাইক নিস। ভিতরের বিষয়টা দেন। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আমি সামনে লিখছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের প্রথম বক্তাকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মাননীয় সভাপতি, যখন আজকে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়, বাংলাদেশের পরিবেশের সংরক্ষণে সরকারি উদ্যোগের চেয়ে বেসরকারি উদ্যোগ বেশি কার্যকর হতে পারে মাননীয় সভাপতি, তখন আপনি লক্ষ্য করলে দেখবেন আজকে যখন বেসরকারি উদ্যোগের কথা বলা হয়েছে, বিভিন্ন এনজিওর কথা বলা হয়েছে মাননীয় সভাপতি, এই জায়গা থেকে কয়েকটি এনজিওর নির্দিষ্টভাবে উদাহরণটি এসেছে এই সংসদে মাননীয় সভাপতি। লক্ষ্য করলে দেখা যাবে একটি এনজিও, দুটি এনজিও বা তাদের কৃতকর্ম বা তারা কি করেছেন এই পরিবেশটি উন্নয়ন করার জন্য, আজকে বাংলাদেশের পরিবেশটি উন্নয়ন করার জন্য তাদের কোনো উদাহরণ এই সংসদে আসেনি মাননীয় সভাপতি। আজকে যখন বেসরকারি উদ্যোগের কথা বলা হয় মাননীয় সভাপতি, তারা কারা মাননীয় সভাপতি? তারা কোনো সংগঠন নাকি কোনো ব্যক্তি, তার কোনো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে যে সকল জটিলতা নিয়ে তারা কথা বলেছেন এবং তারা যে নীতি নির্ধারণ করে এবং বাস্তবায়নের কথা বলেছেন, যারা যেটি সরকার করতে পারে মাননীয় স্পিকার, যদি সরকার নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন করতে পারে মাননীয় সভাপতি, তাহলে কেন আমরা আজকে আমাদের পরিবেশ বিষয়ক এই সকল সমস্যাগুলোর সমাধান বাস্তবায়ন করতে পারবো না মাননীয় সভাপতি? একটি প্রশ্ন তাদের কাছে থেকে গেল মাননীয় সভাপতি। আজকে যখন সরকার বিভিন্ন কাজগুলো করতে পারে, আমরা যে 5টি জায়গা দেখিয়ে যাবো যেখান থেকে সরকার কাজ করতে পারে মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে পরিকল্পনা এবং বাস্তবায়নের জায়গা থেকে বলে যাব, আজকে আইন প্রণয়ন এবং তার প্রয়োগের কথা বলে যাব মাননীয় সভাপতি, আজকে 3 কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কথা বলে যাব এবং বাজেট প্রণয়ন কথা বলে যাব মাননীয় স্পিকার, যেখানে জনগণের সুবিধা হবে এবং পরিবেশের উন্নয়নটি হবে এবং এর মাধ্যমে পরিবেশ যে রক্ষা সেটিও হবে মাননীয় সভাপতি, এবং এই জায়গা থেকে সরকার অনেক বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে মাননীয় সভাপতি। আজকে আরো কিছু তথ্য দিয়ে যায় মাননীয় স্পিকার। আজকে টিপাইমুখ বাঁধের কথা বলেছি মাননীয় স্পিকার। আজকে আমার সরকার হয়তো বা এটি করতে পারছে না। আজকে টিপাইমুখ বাঁধটি অনেক জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে হয়তো আমাদের পরিবেশকে অনেক বেশি দূষিত করছে, কিন্তু আমাদের যদি সরকার এই বিষয়ে আরো বেশি উদ্যোগ দিত, পরিবেশমুখী হতো মাননীয় সভাপতি, তাহলে হয়তো আমরা এখান থেকে অনেক বেশি এগিয়ে আসতে পারতাম মাননীয় সভাপতি। আজকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আরেকটি ব্যর্থতা হতে পারে সরকারের মাননীয় সভাপতি, কিন্তু প্রশ্নটি হচ্ছে সরকার যদি তার জায়গায় দিল থেকে এই জায়গাতে আরো বেশি উন্নত করতে পারত, তাহলে আমরা এগুলো দেখতাম না মাননীয় সভাপতি। আজকে পারমাণবিক প্ল্যান্টের কথা বলি মাননীয় স্পিকার, অনেক পরিবেশবাদী সংগঠন আজকে এটি করেছেন, আন্দোলন করেছেন মাননীয় স্পিকার, কিন্তু সরকারের উদ্যোগটি হয়নি মাননীয় স্পিকার, নীতি নির্ধারণ এবং সেই জায়গাতে কাজটি করা হয়নি, তাই আজকে রূপপুর পারমাণবিক প্ল্যান্টের সাথে চুক্তিটি বাস্তবায়ন হয়েছে। কিন্তু সরকার যদি কাজটি করতে পারতো মাননীয় সভাপতি, তাহলে অনেক কাজই আজকে আমাদের রূপপুর পারমাণবিক প্ল্যান্ট দেখতে হতো না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে যখন আমরা জলবায়ু দ্রুত পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে, যেটি কিনা IPCC এর রিপোর্ট 2020 সালের মধ্যে দেওয়া হয়েছিল মাননীয় সভাপতি, সেখানে যদি ওই এলাকার জীবনযাত্রার পরিবর্তন না আনি, তাহলে সেই জীবনযাত্রার পরিবর্তনটি না আনি তাহলে ফলাফল আরো ভয়াবহ হবে, এরকম একটি রিপোর্ট ছিল। মানুষের জীবনযাত্রাটি পরিবর্তন কে আনতে পারে মাননীয় সভাপতি? লক্ষ্য করলে দেখবেন সেটি সরকারি পারে মাননীয় সভাপতি, সেটি সরকারি পারে, কোনো বেসরকারি উদ্যোগ পারে না মাননীয় সভাপতি। আজকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষের ফলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং এই মাটির লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানের অণুজীব সহ সকল জীব বৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হয়েছে মাননীয় সভাপতি, যেটি কিনা পরিবেশের একটি মহৎ বিপর্যয়। সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি মাননীয় সভাপতি, কার ভূমিকা মুখ্য হতে পারে? সেটি কিনা সরকার, কখনোই সেই জায়গা থেকে হতে পারে না মাননীয় সভাপতি। আজকে আমরা রাসায়নিক সার নির্ভর কৃষির কথা বলি মাননীয় সভাপতি, আজকে কয়েকটি বেসরকারি সংগঠন এই রাসায়নিক সার নির্ভর কৃষিতে অংশগ্রহণ করতে পারে? লক্ষ্য করলে দেখবেন সেটি কিনা বেসরকারিরা কোনোভাবে, বেসরকারি সংগঠনগুলো কোনোভাবে এই কাজটি করতে পারে না, ব্যক্তি পর্যায়ে হোক বা সংগঠন পর্যায়ে হোক, সেটি শুধুমাত্র একমাত্র করতে পারে সেটি হচ্ছে সরকার মাননীয় সভাপতি। তাহলে মানুষের আমরা কি দেখতে পাই? আমরা যখন আজকে এই বিশাল বিষয় নিয়ে কথা বলি এবং সেখানে একটি তুলনামূলক আলোচনা দেখিয়ে যায়, যেখানে সরকার সবসময়
সরকারি উদ্যোগগুলো সবসময় বেসরকারি উদ্যোগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ এবং দীর্ঘস্থায়ী, যেটি কিনা আমাদের পরিবেশকে রক্ষা করে আমাদের মাটিকে, পানিকে, জলবায়ুকে এবং একে ঘিরে যত জীব বসবাস করে, উদ্ভিদ, প্রাণ, সব কিছুই মাননীয় সভাপতি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি সরকারি উদ্যোগই বেশি ফলপ্রসূ হতে পারে। মাননীয় সভাপতি আজকে কূটনৈতিক জায়গার কথা বলেছি মাননীয় স্পিকার, আজকে যদি আমরা দেখে যাই যে কূটনৈতিক জায়গা থেকে আজকে যদি সরকার তার কাছ থেকে তিস্তার পানিটি নিতে পারে মাননীয় সভাপতি, তাহলে আমরা কেন বলবো না যে সরকার বেশি ফলপ্রসূ হবে। আজকে যখন আমরা কূটনৈতিকভাবে যদি আমরা উন্নত বিশ্বের কাছ থেকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণটি নিতে পারে সরকার কূটনৈতিকভাবে, তাহলে আমরা কেন বলবো না আমার বাংলাদেশ আজকে সেই ক্ষতিপূরণটি পাবে মাননীয় সভাপতি, উন্নত বিশ্ব হিসাবে এবং উন্নয়নশীল বিশ্ব হিসাবে সেই ক্ষতিটি কূটনৈতিকভাবে আদায় করে নিতে পারে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে যখন আমরা প্রশ্ন করি যে এই বিশ্বে, সমগ্র বিশ্বে যখন কার্বন নিঃসরণের পরিমাণ বেড়ে গিয়েছে মাননীয় সভাপতি, ওজোন স্তরের ক্ষয় হয়েছে, আমি 10 সেকেন্ড সময় চেয়ে দিচ্ছি, ক্ষয় হয়েছে মানুষের, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ আজকে একটি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন আছে। সেই জায়গা থেকে আমাদের উন্নয়নটি, আমাদের নিজস্ব জায়গাটি কে করে দিতে পারে, সেটিও সরকার, কোনো বেসরকারি সংগঠন না। মানুষকে উদাহরণের মাধ্যমে অনেক কিছু দেখিয়ে গেলাম। আমার পরবর্তী বক্তা হিসেবে আরও বেশি জায়গা করবেন এবং তৃতীয় বক্তা হিসেবে সমন্বয়ের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাবেন যে আমাদের এই বিরোধিতার জায়গাটি সুস্পষ্ট। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিপক্ষ দলের প্রথম বক্তাকে ধন্যবাদ। এবার আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্কে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের জন্য যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হলো বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের চেয়ে বেসরকারি উদ্যোগ বেশি কার্যকরী হতে পারে। মাননীয় সভাপতি, আমরা সারা জীবন যে কথাটি শুনে এসেছি, জেনে এসেছি, মনে মনে বিশ্বাস করি তা হলো অতীত হতে আমরা শিক্ষা নিই, আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং অতীত থেকে আমরা দেখেছি সরকারি ভূমিকা কার্যকরিতার দিক দিয়ে বা সরকারি উদ্যোগ কতখানি সফলতা হতে পিছিয়ে থেকেছে। তাই আজকে এখানে আমাদের বিতর্কটি, আমাদের বিপক্ষ দল বারবার বলে যাচ্ছে সরকার যদি এই কাজটি করতে পারে, কূটনৈতিকভাবে আরো সফল হতে পারে, বাজেটের সুব্যবহার করতে পারে, তবে এই পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো আমরা দেখবো না। কিন্তু তারা একটিবারও ভালোভাবে বলে যেতে পারছেন না যে সরকার সুষ্ঠুভাবে কিভাবে কূটনৈতিক সফলতা অর্জন করবে, বাজেটের সদ্ব্যবহার কিভাবে করে যাবে। এখানে আজকে বিতর্কটা আমাদের মাননীয় সভাপতি। অতীত থেকে আমরা শিক্ষা নিচ্ছি এবং অতীত থেকে আমরা দেখেছি সরকারি উদ্যোগ বা সরকারি ব্যবস্থাপনা, সরকারি ভূমিকার কতখানি যে পার্থক্য বা অভাবগুলো রয়েছে। এখানে আজকে বিতর্কে মাননীয় সভাপতি বিপক্ষ দলের প্রথম বক্তায় এসে উদাহরণ চেয়ে গেছেন বেসরকারি এনজিও বা পরিবেশ সংক্রান্ত যারা সংশ্লিষ্ট রয়েছে। আজকে আমরা বিতর্কে উল্লেখ করতে চাই পোস্ট, এনভায়রনমেন্টাল কাউন্সিল অফ বাংলাদেশ বা সিম্পল অ্যাকশন ফর এনভায়রনমেন্ট, সেফ বা বেলা, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বা বাপার মতো সংস্থার নাম, যাদের ভিতরে পরিবেশ পুরস্কার পেয়েছে বেলা পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে, যাদের মধ্যে বেলা নাইকির মতো পরিবেশ দুর্যোগ, নাইকির মতো একটি সমস্যার পরিবেশ বিপর্যয়ে এগিয়ে এসেছে এবং মানুষকে যারা ভুক্তভোগী ছিল তাদের ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে। সুতরাং উদাহরণের এখানে অভাব নেই। পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডে অনেক এনজিও লিপ্ত রয়েছে মাননীয় সভাপতি। তিনি আরো এসে বলে গেছেন যে টিপাইমুখী বাঁধ যদি সরকার এই বিষয়ে আরো উদ্যোগী হতো, তিস্তার পানি যদি আমরা আরো নিতে পারতাম, তবে এসব পরিবেশ সংক্রান্ত সমস্যা আমরা সম্মুখীন হতাম না। কিন্তু এখানে আমাদের বিতর্কটা সরকার এক্ষেত্রে বিফল। এক্ষেত্রে এগিয়ে এসেছে কারা? এনজিও। এক্ষেত্রে বেসরকারি উদ্যোগ মানুষকে জানিয়েছে, সচেতনতা সৃষ্টি করেছে, মিডিয়ায় এই বিষয়ে লেখালেখি হচ্ছে, মানুষ জানতে পেরেছে, সরকার চাপ অনুভব করেছে, তাই আজকে বিতর্ক এখানে চলছে, তাই আজকে মানুষের সঙ্গে আলোচনা করছে। তাই মানুষ এখানে আমাদের ভূমিকা বেসরকারি পর্যায়ে বেশি। মাননীয় সভাপতি কার্বন ট্যাক্স, কার্বন শুল্কের কথা বলে গেছে। দেখুন, জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত যত প্রোগ্রাম হয়, জাতিসংঘের এনভায়রনমেন্টাল কাউন্সিলে কিন্তু আজ পরিবেশ অধিদপ্তর থেকে সচিবের পাশাপাশি আমাদের এই এনজিও থেকে বিজ্ঞ পরিবেশবিদরা যাচ্ছে। সুতরাং বেসরকারি উদ্যোগ বা বেসরকারি অবস্থান এখানে কতটুকু তা অত্যন্ত সুস্পষ্ট। মাননীয় সভাপতি, এখানে আমরা সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগকেই ছোট করে দেখছি না। উদ্যোগ সরকারের পক্ষ থেকে অবশ্যই রয়েছে। 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইন, 2009 সালে 4 নদীকে অত্যন্ত ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করেন, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু নদী। 1989 সালে পরিবেশ পরিকল্পনা আইন, 1994-95 সালে ফরেস্ট মাস্টার প্ল্যান, এমনকি সেই ব্রিটিশ আমল থেকে 1927 সালের বন আইন, 1973 সালে ওয়াইল্ড লাইফ সংরক্ষণ আইন। এসব আইন সকল কালে ছিল, সরকার করে যাচ্ছে। কিন্তু
বাস্তবতা হলো মাননীয় সভাপতি 2011 সালের ইকোনমিস্টের প্রতিবেদন হিসাবে বাংলাদেশ ছিল দ্বিতীয় বসবাসের সবচেয়ে অনুপযুক্ত শহর, ঢাকা শহর ছিল, এবং 2012 সালে ফল পরিবর্তন হয়ে তা সবচেয়ে অনুপযোগী শহর হিসেবে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, কেন? আমাদের শহরের, আমাদের দেশের পানির ওয়াটার কোয়ালিটি খারাপ, আমাদের বাতাসে সীসার পরিমাণ বেশি। এই সকল সমস্যার সমাধান কতটুকু করতে পেরেছে সরকার? এ সকল পলিসি নিয়ে নীতি নির্ধারণের মাধ্যমে সমস্যার সমাধান হয়নি, বরং জনসচেতনতা, মানুষকে সজাগ করা, এই বিষয়ে লেখালেখি করা, মানুষকে জাগ্রত করে তোলার দায়িত্ব পালন করেছে বেসরকারি উদ্যোগ। শুধু তাই নয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলেন, আজকে পরিবেশ দুর্যোগের হাত থেকে মানুষের বসবাসের উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা বলেন, এই সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বেসরকারি উদ্যোগ, বেসরকারি সংস্থান এবং এনজিও গুলো। দেখুন, আজ সমস্যাগুলো সরকারি উদ্যোগে কোথায় সমস্যাগুলো রয়েছে, নীতি নির্ধারণের কোথায় সমস্যাগুলো আছে, সেখানে খুব সংক্ষেপে আমি এগুলো দেখিয়ে দিতে চাচ্ছি। আমাদের চিত্র বক্তা এসে আরো বিস্তারিত আলোচনা করবেন। সরকারের পক্ষ থেকে 1995 সালে, হ্যাঁ বলেন 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 মাননীয় সভাপতি একটি সেকেন্ড যাচ্ছি। 1999 সালে ওয়ার্ল্ড ব্যাংক 174 কোটি টাকা দেওয়া হয় বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়কে এনভায়রনমেন্টাল বিষয়ে, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের জন্য। কিন্তু সেক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী দেখা গেছে 1999 সালে মোহন ইউনিভার্সিটির একটি প্রতিবেদনে দেখা গেছে যে 70 কোটি টাকার অব্যবস্থাপনা বা ভুল জায়গায় নিয়োগ হয়েছে। সুতরাং বাকি টাকা কতখানি সদ্ব্যবহার হয়েছে সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জায়গাটিতে আমি তারা যে বলে দিতে যাচ্ছেন বাকিটা সদ্ব্যবহার, এখানে আমাদের প্রশ্ন যেখানে অর্ধেক পরিমাণ প্রকল্পের জন্য বরাদ্দ টাকা গায়েব হয়ে যাচ্ছে, সেখানে সরকারি উদ্যোগ কতখানি কার্যকর। মাননীয় সভাপতি পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত বলে যাচ্ছেন আমাদের তৃতীয় বক্তা। এখানে আমি বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ঠিক আছে, ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে রাখার চেষ্টা করতে হবে। মাননীয় সভাপতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে মাননীয় সভাপতি, মাননীয় পক্ষ দলের প্রথম বক্তা বিতর্কের বিষয়ে যে প্রস্তাব উত্থাপন করেছেন, আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর হতে পারে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে যখন পক্ষ দল বক্তব্য দিতে এসে শুরুতে সংজ্ঞায়নের জায়গাটিতে তারা আসলে বেসরকারি উদ্যোগের জায়গায় সংস্থা যে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উন্নয়নে কাজ করবে, মাননীয় সভাপতি সেটির জায়গা তারা স্পষ্টভাবে দেখিয়ে যেতে পারেন না। কোন বেসরকারি সংস্থাগুলো কোন কোন পরিবেশ আন্দোলনে তারা সক্রিয় ছিল, কোন কোন পরিবেশ আন্দোলনে সক্রিয় হওয়ার পর তাদের উদ্যোগটি সফলতা পেয়েছে, তারপর তাদের সফলতার প্রভাবটি মাননীয় সভাপতি আমাদের বাংলাদেশের পরিবেশ রক্ষায় কাজ করেছে, এটি যখন পক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা দুজন বক্তা মিলে স্পষ্ট করতে পারেন না মাননীয় সভাপতি, সেখানে আজকে তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, তারপর যখন মাননীয় আমার দলের বিপক্ষ দলের প্রথম বক্তা এসে দেখিয়ে যান মাননীয় সভাপতি আজকে সরকারি উদ্যোগটি বেশি কার্যকর হবে বেসরকারি উদ্যোগের চেয়ে, সেটি আমরা কেন বলছি মাননীয় সভাপতি? কয়েকটি জায়গা দেখিয়ে যায় মাননীয় সভাপতি, সেগুলো জায়গা দেখিয়ে তারপর আমরা বলে যাই এই কাজগুলো যখন সরকার করবে, সরকার যখন আইন প্রণয়ন করবে, সরকার যখন নীতিমালা প্রণয়ন করবে, তারপর সরকার যখন সেটি বাস্তবায়ন করবে, সরকার যখন কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন করবে, সরকার যখন বাজেট প্রণয়ন করবে এবং সেটি সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে, এই কাজগুলো করার মাধ্যমে সরকার যে উদ্যোগ নেবে সেই উদ্যোগটি পরিবেশ রক্ষায় বেসরকারি উদ্যোগের চেয়ে বেশি কার্যকর হবে। মাননীয় সভাপতি সেই জায়গায় এসে আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা বারবার বলে গেলেন অতীতের থেকে আমরা শিক্ষা পাই, অতীত আমাদেরকে যা দেখায় সেই জায়গা থেকে দেখি সরকারি উদ্যোগ কার্যকর নয়। মাননীয় সভাপতি প্রশ্নটি তার দিকে খুব স্বাভাবিকভাবে ছুঁড়ে যায় যে আপনি তাহলে দুটো উদাহরণ দেখিয়ে যান, অন্তত দুটো, যে এই অতীতের থেকে অতীতের কোন কোন বেসরকারি সংস্থার কোন কোন আন্দোলনগুলো কিভাবে সফলতায় রূপ নিয়েছে সেগুলো তো আপনি আমাদেরকে দেখাতে পারছেন না। মাননীয় সভাপতি যদি সরকার সেখানে ব্যবস্থাটি না নেয় তাহলে বেসরকারি উদ্যোগটি কিভাবে সেখানে ফলপ্রসূ হয় সেটির কোনো আজকের এই বিতর্কের মঞ্চে পক্ষ দল সেটি স্পষ্ট করতে ব্যর্থ। মাননীয় সভাপতি প্রত্যেকটি জায়গায় আজকে সরকারি উদ্যোগ বর্তমানে অতীতে এবং সরকার বিভিন্ন পরিকল্পনা যে গ্রহণ করছে, আজকে মাননীয় সভাপতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে উদাহরণ দিয়ে সবগুলো প্রমাণ করে যাচ্ছি। মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করুন, বুড়িগঙ্গার কথা মাননীয় পক্ষ দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা বলে গেলেন। আজকে যখন বুড়িগঙ্গার রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বন পরিবেশ মন্ত্রণালয়, মাননীয় সভাপতি নৌ পরিবহন মন্ত্রণালয়, মাননীয় সভাপতি পানি সম্পদ মন্ত্রণালয়, তিনটি মন্ত্রণালয়কে একত্রে কাজ করার দায়িত্ব দেন, তখন আমরা বলি সরকার উদ্যোগটি গ্রহণ করেছে কিনা। মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করুন,
যখন আমরা বনায়ন দেখি না কিংবা মাননীয় সভাপতি গাছ কমে যাওয়া বৃক্ষ নিধন কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরিবেশে কি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে যখন সরকার গাছ লাগানো কর্মসূচিকে অনেক বেশি উৎসাহ দেয় এবং সরকার নিজে চরাঞ্চলে বনায়ন ঘটায় 1,96,000 হেক্টর চরাঞ্চলে যখন সরকার বনায়ন ঘটায়, মাননীয় সভাপতি সেটি আজকে পরিবেশ রক্ষায় সরকারের বলিষ্ঠ ভূমিকা কিনা। মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করুন, আজকে যখন বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার 37টি সংরক্ষিত এলাকা পরিচালনা করছে, 14টি ইকো পার্ক পরিচালনা করছে, মাননীয় সভাপতি অসংখ্য উদ্ভিদ উদ্যান পরিচালনা করছে, এগুলো মাননীয় সভাপতি সরকারের উদ্যোগ কিনা এবং এগুলো পরিবেশ রক্ষার কাজ করছে কিনা। মাননীয় সভাপতি তারপর লক্ষ্য করুন, আজকে হাজারীবাগে যে চামড়ার ট্যানারিটি রয়েছে সেটি যদি আমাদের পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনে, সেটির জন্য আজকে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ মন্ত্রণালয় হাজারীবাগের ট্যানারিটিকে সাভারে স্থানান্তর করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে কিনা মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 যে সংশোধিত রূপটি এসেছে 2010 সালে, সেই সংশোধিত রূপের ধারা 7 অনুযায়ী মাননীয় সভাপতি আজকে যারা দূষণ ঘটাচ্ছে এই দূষণকারীদেরকে শাস্তি বিধান করা হয়েছে এবং তাদের শাস্তিটি কার্যকর করা হচ্ছে, এটি সরকারি উদ্যোগ কিনা মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন, আজকে যখন বায়ু দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার 486,56 টাকা ব্যয়ে নির্মল বায়ু ও টেকসই পরিবেশ নামক 2009 সাল থেকে 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছে, তখন সেটি মাননীয় সভাপতি সরকারের উদ্যোগ কিনা এবং এই উদ্যোগটি পরিবেশ বিপর্যয় রোধ করার ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কার্যকরী কিনা সেটি আজকে প্রশ্নবিদ্ধ মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন, আজকে যদি আইনগুলোর কথা বলি, এই জায়গাটিতে মাননীয় সভাপতি আজকে ইমারত নির্মাণ বিধিমালা 2002, মাননীয় সভাপতি বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, মাননীয় সভাপতি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং 2000, এই আইনগুলোতে যে রয়েছে মাননীয় সভাপতি আজকে পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে এবং পরিবেশ রক্ষার জন্য এই আইনের যেই ধারাগুলো বর্ণিত হয়েছে মাননীয় সভাপতি, সেগুলো যদি সরকার বাস্তবায়ন করতে পারে, সরকার যদি সেই ক্ষেত্রে উদ্যোগ কি নেয় এবং এই আইনগুলো বাস্তবায়ন করে, তখন মাননীয় সভাপতি প্রশ্ন আসে তাহলে সেটি কার্যকর হবে কিনা। উত্তরটি যদি হয় কার্যকর হবে মাননীয় সভাপতি, তাহলে আজকে বেসরকারি উদ্যোগকে তারা কিছুতেই দেখাতে পারেন না মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন, আজকে তারা এসে বলে গেলেন যে সরকারি উদ্যোগটি সফলতা পায় না, যেই কারণে তারা বললেন যে জনসচেতনতা তৈরির জন্য আজকে বেসরকারি উদ্যোগ কাজ করছে। মাননীয় সভাপতি অনেকগুলো সংগঠনের নাম বললেন, আজকে বাপা বেলা বেন কিংবা পরশ মাননীয় সভাপতি অনেকগুলোর কথা বললেন, কিন্তু মাননীয় সভাপতি এইগুলো যখন মাননীয় সভাপতি বড় জায়গাগুলোতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিংবা টিপাইমুখ বাঁধের ক্ষেত্রে তাদের আন্দোলন যখন কোনো ভূমিকা রাখে না, সরকার উদ্যোগ গ্রহণ না করলে, তখন মাননীয় সভাপতি এই বেসরকারি উদ্যোগগুলো যে সরকারের উদ্যোগ গ্রহণ ছাড়া কতটুকু ফলপ্রসূ কিংবা মাননীয় সভাপতি কতটুকু ব্যর্থ সেটি আজকে পরিষ্কার মাননীয় সভাপতি। সেক্ষেত্রে মাননীয় সভাপতি আজকে তারা যত জনসচেতনমূলক কার্যক্রম করেন না কেন, আজকে পরিবেশের জন্য আজকে এই বেসরকারি উদ্যোগগুলো যেভাবে আসুক না কেন, কি মাননীয় সভাপতি এই বেসরকারি উদ্যোগের জন্য সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এই বেসরকারি উদ্যোগটি সফলতা পায় না মাননীয় সভাপতি। এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকাটি কার মাননীয় সভাপতি? অগ্রণী ভূমিকাটি সরকারের মাননীয় সভাপতি। আজকে প্রত্যেকটি ক্ষেত্রে পক্ষ দলের প্রথম 2 বক্তা যা বলে গেলেন এবং আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা এবং তারপর আমি দলীয় স্ট্যান্ড সম্প্রসারণ করে মাননীয় সভাপতি আজকে যেটি প্রমাণ করে গেলাম উদাহরণের মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে, আজকে পক্ষ দল যেটি বলার চেষ্টা করেছেন বেসরকারি উদ্যোগ বেশি কার্যকর, সেটি নয়। আজকে বেসরকারি উদ্যোগকেও যদি ফলপ্রসূ করাতে হয়, সরকার সেখানে পদক্ষেপ নিতে হবে। তাই আজকে সব কিছু মিলিয়ে মাননীয় সভাপতি সরকারি উদ্যোগ বেশি কার্যকর হবে। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা বিশ্ব পরিবেশ দিবস 2014 উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কি বলছিলাম আমাকে বলতো? আইন প্রণয়ন সচেতনতা কি বলছো? এই আইন প্রণয়ন সচেতনতা আমাকে বলো। সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে বেশি কার্যকর হতে পারে। আমি এ পর্যায়ে পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ দলের দলনেতা। মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং যারা শুনছেন, বিতর্ক চলছে, বিতর্কের বিষয় বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের চেয়ে বেসরকারি উদ্যোগ বেশি কার্যকর হতে পারে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনার মঞ্চে বসে আমরা বিতর্ক করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন স্টুডেন্ট, প্রাক্তন একজন ছাত্র যার নাম নজরুল ইসলাম, তিনি বর্তমানে কর্মরত আছেন ইমোরি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে। 1999 সালে তিনি একটি পেপার পাবলিশ করেছিলেন, যা কিনা প্রকাশ হয়েছিল ডেইলি স্টারে অক্টোবরের 23 তারিখে, 1999 সালের অক্টোবরের 23 ডেইলি স্টারে। সেখানে তার রিপোর্টে 2টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ওয়ার্ল্ড ব্যাংক, যা কিনা একটি বেসরকারি অঙ্গ সংগঠন, তারা 174 কোটি টাকা বাংলাদেশকে দিয়েছিল ঢাকা শহরের এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রমের জন্য। 174 কোটি টাকা বরাদ্দ করেছিল, যার মধ্যে 70 কোটি টাকা গায়ে। কেস স্টাডি 2, মে 1998 সালে তার রিপোর্টে উঠে এসেছে এই খবরটি। মে 1998 সালে বাংলাদেশের সরকার সোনালী ব্যাংকের
সোনালী ব্যাংকের মাধ্যমে বড় অঙ্কের একটি লোন স্যাংশন করে, যা কিনা 5,000 2-stroke ইঞ্জিন ভেহিকল আনে, অর্থাৎ ভ্যান এবং টেম্পোগুলো আনে। অথচ 1997 সালে আইন করা হয়, দুটি আইন করা হয় যে ভবিষ্যতে কার্বন যারা নির্গত করছে তাদের যেই কার্বন নির্গতকারী যে ভ্যান এবং টেম্পোগুলো এদেরকে ব্যান করে দেওয়া হবে, এদেরকে নিষেধ করে দেওয়া হবে। এবং দুই, এর আগেও যে টেম্পো এবং ভ্যান অ্যাসোসিয়েশন যে ছিল, যারা যে টাকা নিয়ে তারা আমদানি করেছিল ভ্যান এবং টেম্পোগুলোকে, এগুলো আর ভবিষ্যতে এগুলোকে লোন দেওয়া হবে না। আগের সরকার পলিসি একটা নীতি নির্ধারণ করে গেল, পরের সরকার এসেই আবার সোনালী ব্যাংকের কাছ থেকে বড় অঙ্কের লোন নিয়ে লোন স্যাংশন করে পলিসিটির পুরো অপোজিটে, পুরো বিপরীতে একটি কাজ করলো। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি আমি প্রথমেই দুটি তথ্য তুলে ধরলাম আমার যুক্তিগুলোকে রিলেট করার জন্য, যুক্তিগুলোকে কানেক্ট করার জন্য। আজকের বিতর্কের বিষয়টি কার উদ্যোগ বেশি কার্যকর হতে পারে, সরকারি উদ্যোগ নাকি বেসরকারি উদ্যোগ? আমাদের বিপক্ষ দল বারবার বলে গেলে সরকার যদি এটা করতে পারতো, এটা করতে পারতো, ওটা করতে পারতো, এটা যদি হতে পারতো তাহলে হতো। বাংলাদেশের জন্মের 42-43 বছর পার হয়ে গেছে, এখনো বাংলাদেশের পরিবেশ নিয়ে কোনো ধরনের উন্নতি আমরা দেখছি না। বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের বনাঞ্চল থাকা উচিত 25% তার ওভারঅল ল্যান্ড মাস, কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে আছে 15.7%। সেখানে বাংলাদেশের সরকার তো কোনো কাজ করেনি বা করছে না। এখানে মানুষদের সজাগ করার জন্য, মানুষদেরকে সচেতন করার জন্য চোখে আঙুল তুলে দিচ্ছে কে? মাননীয় স্পিকার, চোখে আঙুল তুলে দিচ্ছে বেসরকারি অঙ্গ সংগঠনগুলো। বেসরকারি অঙ্গ সংগঠন বলতে আমার দলের প্রথম বক্তা বারবার বলে দিয়েছে, যারা পরোক্ষ এবং প্রত্যক্ষ দুভাবেই কাজ করছে তারা, এমনকি টিভি চ্যানেলগুলো যারা কিনা বিভিন্ন যে এনভায়রনমেন্ট যে ক্রাইসিসগুলো, পরিবেশের দুর্গতির জন্য যে কারণগুলো, এগুলো আমাদের সামনে তুলে ধরছে। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যাদের টাকা নিয়ে, যাদের ফাইন্যান্স নিয়ে আমাদের বাংলাদেশের প্রজেক্টগুলো করার কথা, তারা তো টাকা দিচ্ছে। 174 কোটি টাকা আসছে, 146 কোটি টাকা আসছে, কই? বাস্তবায়ন তো হচ্ছে না। দুর্নীতি, সুষ্ঠু নেতৃত্বের অভাব এবং সরকারি লাল ফিতা, ফাইল, কাগজ, নীতি নির্ধারণ হচ্ছে। এখানে আমি বলে যেতে চাই, আজকে বিতর্কটি আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাজ হচ্ছে নীতি নির্ধারণগুলো করা এবং পরিবেশ অধিদপ্তরের কাজ হচ্ছে নীতি যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা বা এক্সিকিউট করা। কিন্তু এক্সিকিউশন লেভেলে গিয়ে যখন সুষ্ঠুভাবে সমাপনীত হচ্ছে না কাজগুলো, তখন চোখে আঙুল তুলে দিচ্ছে। এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের মেথড এবং মেকানিজমকে পালন করছে আমাদের বেসরকারি সংগঠনগুলো। আমার দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন বেলার কথা এবং আরো অন্যান্য যারা পরিবেশ নিয়ে কাজ করছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, লোকাল যে এজেন্সি, লোকাল এনজিওগুলো এবং ইন্টারন্যাশনাল এনজিও। আমরা কিছু বলে হাত পাঠাচ্ছি ইন্টারন্যাশনাল এনজিওর কাছে। বড় বড় যে সামিট হয়, রিও আর্ট সামিট, তারপরে আফ্রিকান সামিট, যতগুলো এনভায়রনমেন্ট যতগুলো সামিট হয়, সেই সামিটগুলো তো আয়োজন করে ইউএনইপি এবং তারাই তো বেড়ে দিয়েছে এমডিজি। আমরা যে এত বিতর্ক করি, এত কথা বলি, বিতর্কের খাতিরে বিতর্ক না, জেতা আর হারার খাতিরে না, বিতর্কের খাতিরে বিতর্ক না। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে বড় যে সাপোর্ট এবং আমাদেরকে যে একটা ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছে এবং একটা মাইল ফলন, সেটা হচ্ছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলে এনভায়রনমেন্টকে সুষ্ঠুভাবে বলা ছিল। তাদের দ্বারা তাদের রুল অ্যাপ্লিকেশন করার পরে বাংলাদেশের সরকার, বাংলাদেশের গভর্নমেন্ট এগুলো নিয়ে কাজ করছে। বাংলাদেশের বয়স 43 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশের পরিবেশ নিয়ে যত কাজ হয়েছে এবং অন্যান্য সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে এনজিও এবং বেসরকারি সংস্থা খাতগুলোর এগুলোর ভূমিকা আপনাদেরকে স্বীকার করতেই হবে। এবং কার্যকরিতার ক্ষেত্রে আমরা বারবার বলছি সরকারি উদ্যোগেরও দরকার, বেসরকারি উদ্যোগেরও দরকার, কিন্তু কার্যকারিতা বেসরকারি উদ্যোগ ছাড়া কার্যকারিতা কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না এবং বেসরকারি উদ্যোগই বেশি মাত্রায় কার্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় সুধীমণ্ডলী, আমি এই পর্যায়ে বিপক্ষ দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো 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 এমনিতে শুরু করে দিই, এমনিতে বলি। এই তো কাজ করে
মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের চেয়ে বেসরকারি উদ্যোগ বেশি কার্যকর হতে পারে। মাননীয় সভাপতি, বিতর্ক চলছিল এবং আজকে তাদের বক্তব্য শুনে এটি মনে হয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরিবেশ সেটি সংরক্ষণের জন্য বাংলাদেশের বন অধিদপ্তর, বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর বা এই মন্ত্রণালয়গুলোর আদৌ কোনো দরকার হয়েছে কিনা মাননীয় সভাপতি, যেটি তারা প্রথমত প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আদৌ আজকে যে বেসরকারি সংগঠনগুলো রয়েছে বেলা কিংবা বাপা, আজকে মাননীয় সভাপতি যে আজকে পরোক্ষভাবে যাদের কথা বলছেন তাদের কথা যদি বলি, আদৌ আন্দোলন করা ছাড়া, কারো সমালোচনা করা ছাড়া আর কোনো উদ্যোগ প্রকৃতপক্ষে তারা নিতে পারে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, আজকে যদি আমরা একটু চলে যাই টেনারি শিল্পের কথা যদি মাননীয় সভাপতি বলি, ঢাকা আজকে বসবাসের অযোগ্য হয়ে গেছে। প্রশ্নটি হচ্ছে ঢাকাকে যদি কখনো বিকেন্দ্রীকরণ করতে যদি হয়, ডিসেন্ট্রালাইজেশন যদি করতে হয়, ডিটেল এরিয়া প্ল্যানকে যদি বাস্তবায়ন করতে হয়, প্রথমত কার উদ্যোগটি নিতে হবে? কোনো বেসরকারি সংগঠনে নাকি মাননীয় সভাপতি আজকে সরকারে নিতে হবে, সরকার সে পরিকল্পনা নেবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, আজকে আমাদের যে মায়াময়ী যে বনটি রয়েছে সেই বনটি হচ্ছে সুন্দরবন। প্রশ্নটি হচ্ছে সেই সুন্দরবনে প্রতিনিয়ত যে সকল ব্যক্তিবর্গ আজকে গাছ কেটে ফেলছে, যে সকল ব্যক্তিবর্গ প্রতিদিনই আজকে টাইগার হান্টিং করছে, বাঘকে হান্টিং করছে, প্রশ্নটি হচ্ছে আজকে কোনো প্রকার বেসরকারি সংগঠনগুলো রয়েছে আন্দোলন করা ছাড়া তাদেরকে ধরে নিয়ে শাস্তি দিয়ে এবং একটা জেল দেওয়া, এই কাজটি মাননীয় সভাপতি কে করতে পারে? একমাত্র সরকার করতে পারে। এবং যার কারণে মাননীয় সভাপতি আমরা ঠিক দেখতে পেরেছিলাম যে প্রকৃতপক্ষে এগুলো যদি দরকার না থাকতো তাহলে মাননীয় সভাপতি কখনো যে আজকে আমাদের যে এনভায়রনমেন্টাল যে কাউন্টার যে অ্যাক্ট রয়েছে 2010 সালে, পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 2095 সালে, যেটি পরবর্তীতে 2012 সালে মাননীয় সভাপতি সংশোধন করা হয়েছে, সেটি দরকার হতো না। মাননীয় সভাপতি তাদের একটি বিতর্কের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল, সেটি হচ্ছে যে সচেতনতার কথা। প্রশ্নটি হচ্ছে আজকে আমরা এখানে বিতর্ক করছি, তারা শুনছেন, আমাদেরকে দেখছেন, সচেতনতা কারা করছে? সেটি হচ্ছে মাননীয় সভাপতি পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। এটি হচ্ছে সরকার যেটি তারা কাজটি করে থাকে। মাননীয় সভাপতি, সরকারের উদ্যোগ কিভাবে কাজ করতে পারে তার একটু উত্তর দিচ্ছি। মাননীয় সভাপতি, ঠিক কিছুদিন পূর্ব পর্যন্ত আমরা দেখেছি যে টু স্ট্রোক ইঞ্জিন যেটি রয়েছে সেটি আমাদের পুরোপুরি একেবারে সম্পূর্ণ অঙ্গ ছেড়ে গিয়েছে। প্রশ্নটি হচ্ছে তখন কি মাননীয় সভাপতি একজন যিনি চালক রয়েছেন সেই চালক ব্যক্তির কি জানার কথা যে তার যে ইঞ্জিনটি সেই ইঞ্জিনটিকে টু স্ট্রোক নাকি অন্য কিছু, সেইটি জানার কথা সরকারের, কারণ সরকার সেই সামর্থ্য রয়েছে, সরকার গবেষণা করবে, সেটি মানুষকে তারা আজকে তত্ত্বাবধান করবে এবং তারা একটি নতুন করে একটা উদ্যোগ নিয়ে কোন ইঞ্জিনটি প্রকৃতপক্ষে কার্যকর, সেটি যদি কার্যকর হয়ে যদি ক্ষতি করে সেটির জন্য শাস্তি প্রণয়ন করা যেমন সরকারের কাজ, এবং একই সাথে মাননীয় সভাপতি যে তাদেরকে জরিমানা করা সেটির কাজ হচ্ছে সরকারের কাজ। এই কারণে আজকে পরিবেশবাদী যে আন্দোলন গ্রুপ রয়েছে তাদের চেয়ে সরকারের ভূমিকাটি মাননীয় সভাপতি মুখ্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি একটি মাননীয় সভাপতি উদাহরণ দিই, এই ধরনের যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, মূলত বাংলাদেশে একটি বিশাল অংশে যে গাছ কাটা হয় সেই গাছ কাটাটি বন্ধ হয়ে যাবে। সেটি কোন আইডিয়া? যেটি ইতিমধ্যেই আমরা যদি দেখি মাননীয় সভাপতি সরকারের উদ্যোগ থেকে করা হয়েছে। সেটি কি? মাননীয় সভাপতি, আমরা যে পেপার ওয়ার্কগুলো করি, অর্থাৎ মাননীয় সভাপতি খাতাপত্র দিয়ে, এই কাজগুলো মূলত কোথা থেকে আসে? সেটি হচ্ছে মাননীয় সভাপতি গাছ কাটা হয় এবং গাছ কাটার ফলে মাননীয় সভাপতি সেগুলো দিয়ে আজকে পেপার তৈরি করা হয়। প্রশ্নই হচ্ছে যদি আমরা আমাদের যে সোনালী জনতা অগ্রণী যে ব্যাংকগুলো রয়েছে, যে ব্যাংকগুলো সবচেয়ে বেশি পরিমাণে কার্যকরী এবং সবচেয়ে বেশি পরিমাণে তাদের কার্যক্রম রয়েছে, সেগুলোকে গ্রিন ব্যাংকিং এর আন্ডারে নিয়ে আসতে পারি, অনলাইন ব্যাংকিং এর আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে মাননীয় সভাপতি এই বিশাল একটি অংশ পেপার ওয়ার্কের যে কাজটি সেটি মাননীয় সভাপতি বন্ধ হয়ে যাবে। সেটি যদি বন্ধ হয় তাহলে মাননীয় সভাপতি আজকে যে গাছ কাটা হয় সেটি বন্ধ হয়ে যাবে। মাননীয় সভাপতি প্রশ্নটি হচ্ছে একটি সরকারি উদ্যোগ কিভাবে কাজ করে এবং কিভাবে মাননীয় সভাপতি উৎসাহ দেয়। আমরা যদি দেখি যে ইতিমধ্যে কিছুদিন পূর্বে মাননীয় সভাপতি যে বাজেটটি প্রণয়ন করা হয়েছে সেই বাজেটের কথা যদি মাননীয় সভাপতি বলি এবং এর সাথে আইনের কথা যদি বলি, তাহলে মাননীয় সভাপতি সরকারের উদ্যোগটি কিভাবে আজকে মাননীয় সভাপতি আমরা দেখেছি 15তম সংশোধনীর 4 নম্বর ধারায় মাননীয় সভাপতি জীব বৈচিত্র্য সংক্রান্ত একটি ধারা মাননীয় সভাপতি যুক্ত করা হয়েছে। কারণটি কি? সরকার এটি বুঝতে পেরেছে সে যদি সচেতন না হয় আদৌ আর কাউকে সচেতন করে কোনো প্রকার লাভ কি হবে না। মাননীয় সভাপতি তারপরে একটু চলেন, তারা আজকে বলেছেন, প্রশ্ন হচ্ছে আজকে আমরা একটি পলিব্যাগের উদাহরণ দিই। প্রশ্ন হচ্ছে 2009 সালে পলিব্যাগটি নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক তার পরবর্তী সময়টিতে মাননীয় সভাপতি আমরা দেখেছি যে পলিব্যাগটি থেমে গিয়েছিল কিন্তু আবার এসেছে কারণটি কি? কারণ সরকার সেখানে ব্যর্থ হয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে সরকার যদি সফল হয় আজকে আবার তাকে পাঠান না জিঞ্জিরায় যেখানে পরিচিত উদ্ভব হয়, তাকে পাঠান আজকে সেখানে পুরাতন ঢাকা যেখানে সেটি উদ্ভব হয় সেখানে যান। আজকে আপনাকে রাস্তায় ধরুক যে আপনি যখন আজকে পলিথিনটি ব্যবহার করেন, আপনাকে আটকাক, আপনাকে বলুন যে আপনি এটি ব্যবহার করবেন না। এটি যদি সরকার করতে পারে আদৌ পলিব্যাগের ব্যবহারটি মাননীয় সভাপতি আজকে বন্ধ করা সম্ভব কিনা? যদি সেটি সম্ভব হয়, কোনো বেসরকারি উদ্যোগ সেটি করতে পারেনি। মাননীয় সভাপতি আরেকটি কথা যদি বলি, আজকে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ, আমরা সম্ভাবনার কথা বলি, আমরা বলি কিছুদিন পরে হয়তো মাননীয় সভাপতি আমরা আজকে ডুবে যাব। প্রশ্নটি হচ্ছে আজকে এই ডুবে যাওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকে যদি মাননীয় সভাপতি
সভাপতি জিএসএম ফান্ডটিকে নিয়ে আসতে হয়। আজকে মাননীয় সভাপতি এটি করার জন্য সবচেয়ে যে কূটনীতিক সম্পর্কটি সেটি কার বিস্তার করতে হবে, সেটি মাননীয় সভাপতি অবশ্যই সরকারি। মাননীয় সভাপতি সর্বশেষ যে উদাহরণটি দিয়ে মাননীয় সভাপতি শেষ করবো সেটি হচ্ছে টিপাইমুখ বাঁধ। সেই টিপাইমুখের বাঁধের জন্য মাননীয় সভাপতি অনেক আন্দোলন হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু মাননীয় সভাপতি কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। কিন্তু প্রশ্নটি তখনই পাওয়া যাবে যখন মাননীয় সভাপতি একটি সরকার ভারত এবং বাংলাদেশের এই সরকারে যৌথ কূটনীতিক উদ্যোগ যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে মাননীয় সভাপতি এখানে সম্ভব। আজকে কূটনীতিক জায়গায় কিভাবে বেসরকারি সংস্থা কার্যকর ভূমিকা পালন করতে পারে কোনোভাবে উত্তর তারা দিয়ে দিতে পারেনি। সুতরাং মাননীয় সভাপতি আমাদের যে অবস্থানটি সেটি পরিষ্কার করে দেয়। ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা উভয় দল থেকে 3 মিনিট করে সময় দেব একজন বক্তাকে। আমি পক্ষ দলের প্রথম বক্তাকে যুক্তি খণ্ডনের 3 মিনিট সময় দলনেতা, বিপক্ষ দলের প্রথম বক্তাকে পক্ষ দলের দলনেতা দুঃখিত। প্রথম আমি পক্ষ দলের দলনেতাকে 3 মিনিট যুক্তি খণ্ডনের জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। বিপক্ষ দলের দলনেতা তার মূল বক্তব্যের শেষের দিকে বলে গেলেন যে বাংলাদেশকে নিয়ে কথা হয় সি লেভেল আর একটু বেড়ে গেলেই সমুদ্রের জলের যে লেভেল বা সীমা সেটা আরেকটু উঁচু হয়ে গেলেই বাংলাদেশ ডুবে যাবে। এখন বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার একটি প্রশ্ন, সরকার করতে পারতো, এটা করতে পারতো, ওটা করতে পারতো, অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করা সম্ভব, কিন্তু করতে 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 যদি বাংলাদেশ ডুবে যায়, বাংলাদেশের অর্ধেক ডুবে যায়, তখন কি সরকার কি আদৌ কোনো লাভ আছে? আপনি করেন, আপনারা করেন। 2 নম্বর, বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন সুন্দরবনের কথা, সুন্দরবনে বাঘ হান্টিং হচ্ছে, সুন্দরবনে টাইগার হান্টিং হচ্ছে, অনেক কথা বলে গেলেন। সুন্দরবনে একসময় প্রথম আলোতে আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন এবং বিগত যারা বসে আছেন বিচারকের কাতারে এবং সবাই দেখেছেন বন রক্ষক যখন বন ভক্ষক, এরকম একটি কথা অনেকবার এসেছে। সরকারের মধ্যে মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যখন এরকম দুর্নীতির ভান্ডার বসে থাকবে তখন সরকারি উদ্যোগ কতটুকু কার্যকর তা নিয়ে আজকে আমাদের এই বিতর্কটা, যে সরকারি উদ্যোগ কতটুকু কার্যকর, সরকারি নাকি বেসরকারি। এবং এখানেই আমরা বলছি এই দুর্নীতিগুলো, এই যে সরকারি উদ্যোগের যে মধ্যে যে ছোটখাটো ঝামেলাগুলো আছে, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং আরো অন্যান্য, এগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগে আমরা বারবার বলেছি মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগেরও দরকার আছে, বেসরকারি উদ্যোগেরও দরকার আছে, কিন্তু সরকারি উদ্যোগগুলোকে কার্যকর করতে আরো এফেক্টিভ মেথডে ইমপ্লিমেন্ট করতে কাদের দরকার? বেসরকারি উদ্যোগে তাদের পুশ দরকার, যেটা কিনা বেসরকারি অঙ্গ সংগঠনগুলো দিয়ে যাচ্ছে। 2, কূটনৈতিক সম্পর্কের কথা বলেছেন। কূটনৈতিক সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ডেভেলপ করবে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার। এটা করতে পারে শুধুমাত্র বাংলাদেশ সরকারই করতে পারে, কিন্তু বেসরকারি অঙ্গ সংগঠন যদি ইসবার কি বা মোদী সরকার ওদেরকে যদি চাপ না দেয়, তাহলে মোদী সরকার যেভাবে বলে গেছেন তা তো মনে হচ্ছে না কখনোই তিস্তা থেকে পানি চলে আসবে বেয়ে সরকারের চাপে। তৃতীয় কথা, সোনালী ব্যাংক জনতা ব্যাংকের কাগজের ব্যয় কমিয়ে গ্রিন ব্যাংকিং এর আওতায় আনার কথা বলা হচ্ছে। এতদিন ধরে সোনালী ব্যাংক জনতা ব্যাংক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চলছে, কই এতদিন ধরে তো গ্রিন ব্যাংকিং হচ্ছে না। আপনি কর্পোরেট এজেন্সি, কর্পোরেট ব্যাংকগুলো বা বেসরকারি যে ব্যাংকগুলো ওদের সার্ভিস দেখেন, আপনি যে যুক্তিটি তুলে ধরলেন সেই যুক্তিটি আমি একটা কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি যে সোনালী ব্যাংক জনতা ব্যাংকের কাগজের কথা বললেন, সেই কাগজের তুলনায় বেসরকারি ব্যাংকগুলোর যে ডিজিটালাইজেশন সেটির একটি বিস্তর পার্থক্য আপনারাই বুঝতে পারবেন। এবং তৃতীয়ত যে বললেন, প্রথম বক্তা বলে গেছিলেন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, আইন প্রণয়ন এবং কূটনৈতিক সম্পর্ক। যেই দেশে বাংলাদেশের যেখানে সাধারণ মানুষ সজাগ না, যেখানে একটি কলা গাছ ভোটে দাঁড়িয়ে গেলেও শুধুমাত্র মার্কা দেখে সেই দেশে ভোটে জিতিয়ে দেওয়া হয়, ভোট দেওয়া হয়, সেই দেশে সচেতনতা তৈরি করবে নাকি? সচেতনতা তৈরির কাজ কিন্তু সচেতনতা তৈরির কাজ কিন্তু গভর্নমেন্ট বা সরকার কিন্তু করছে না। সচেতনতা তৈরির কাজ করছে ব্র্যাক, সচেতনতা তৈরির কাজ করছে অন্যান্য বিভিন্ন হেলথ অর্গানাইজেশনগুলো, যেমন ইউএনডিপি, ইউএনডিপি এবং WHO। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। পক্ষ দলের দলনেতাকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। এবার আমি বিপক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য 3 মিনিট সময় দিচ্ছি। আমার আহ্বান।
আমি সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে কথা বলে তুমি শেষ করছি সেখান থেকে শুরু করছি। মানে সবাই বলে যাওয়ার চেষ্টাই করেন যে মূলত ওই সচেতনতামূলক যে কাজটি সেটি সরকার করছে না। প্রশ্নটি হচ্ছে তার চোখের সামনে একটি দৃষ্টান্ত এবং উজ্জ্বল যে নক্ষত্রের মতো যে দৃষ্টান্তটি সেটি হচ্ছে এই পরিবেশ অধিদপ্তর যেটি একটি বিতর্ক করে গ্রামীণ যে এক মানুষ থেকে প্রান্তিক যে মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই আন্দোলনটি পৌঁছে দেওয়া যে আদৌ পরিবেশ সংক্রান্ত কী ধরনের সচেতনতা দরকার এবং কীভাবে পরিবেশটিকে সংরক্ষণ করা দরকার, কী কী করলে পরিবেশটি আরও ভালো হবে, অর্থাৎ মাটি পানি বায়ু আরও ভালো থাকবে, এই সংক্রান্ত কথাগুলো যখন পরিবেশ অধিদপ্তর আজকে আমাদের সামনে এসে বলছে তখন আমরা কখনোই বলতে পারি না যে পরিবেশ অধিদপ্তর সচেতনতা বৃদ্ধি করছে। আমি সবাইকে আরেকটি প্রশ্নটি হচ্ছে আজকে তারা বারবার বেসরকারি উদ্যোগের কথাটি বললেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে কোন বেসরকারি উদ্যোক্তারা আজকে প্রত্যন্ত অঞ্চলে আজকে সাভারের আশুলিয়া যেখানে শত শত ইটের ভাটা নির্মাণ করা হয়েছে, যে ইটের ভাটার কতটুকু উচ্চতা সেটি মেপে দিয়ে সেটিকে থামিয়ে দিয়েছে? উত্তরটি হচ্ছে না। উত্তরটি কে নিয়েছে? প্রক্রিয়াটিকে পরিবর্তন করে সুড়ঙ্গ চিমনির ব্যবহারটি করার জন্য যদি কেউ না মানে সে তাকে মাননীয় সভাপতি বাধ্য করে আইনগতভাবে জেলের ব্যবস্থাটি কে করেছে? সরকার মাননীয় সভাপতি। যদি করে থাকে তাদের অবস্থাটি ঠিক না। প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি আজকে তারা একটা কথা বলার চেষ্টাটি করেছেন যে আজকে ডুবে গেলে কি করবে। প্রশ্ন হচ্ছে এই ডুবে গেলে কি হবে সেটির জন্য আজ পর্যন্ত আজকে বেসরকারি উদ্যোগগুলো কোন প্রক্রিয়াগুলো নিয়েছে সেটিকে একটি উত্তর তারা বলেছেন। উত্তরটি মাননীয় সভাপতি তারা দিয়ে জাননি। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি কয়েকটি যুক্তি খণ্ডন করছি। তারা বলছেন আইনটি কার্যকর হয় না। প্রশ্ন হচ্ছে ডেস্টিনির মতো একটি কোম্পানি যখন মাননীয় সভাপতি এই কাজটি করে অর্থাৎ গাছ লাগানোর কথা বলে স্বপ্ন বিক্রি করে তখন সেটিকে শাস্তির ব্যবস্থাটি মাননীয় সভাপতি কে করেছিল? সেটি হচ্ছে এই সরকার মাননীয় সভাপতি। যদি সরকার করে থাকে সেই উদ্যোগটি সফল হয়েছিল। দ্বিতীয়ত মাননীয় সভাপতি প্রশ্নটি হচ্ছে বেসরকারি উদ্যোগের বড় একটি সমস্যাটাকে সেটি হচ্ছে বাংলাদেশের আজকে যে সকল উদ্যোক্তা শ্রেণী রয়েছে সেই উদ্যোক্তা শ্রেণীর সামর্থ্যের একটি দুর্বলতা রয়েছে। প্রশ্নটি হচ্ছে তাদেরকে মাননীয় সভাপতি আজকে ইটিভি প্লান্টের কথা মাননীয় সভাপতি আপনি বলেন, তাদেরকে গার্বেজ ম্যানেজমেন্টের কথা বলেন, ওয়াস্ট ম্যানেজমেন্টের কথা বলেন, আদৌ তাদের পক্ষে সেটি সম্ভব নয়। তাহলে কার করা সম্ভব? যদি সরকারের একটি বাজেট রয়েছে, সরকার সেখানে কাজ করতে পারে, গবেষণা করতে পারে, নতুন কী কী প্রযুক্তি চালু হতে পারে, গ্রিন কী কী টেকনোলজি আসতে পারে, এবং তাদেরকে মাননীয় সভাপতি আমরা বলেছিলাম যে এনভায়রনমেন্টাল যে অ্যাক্ট এবং একই সাথে নতুন প্রণীত যে আইনটি নতুন প্রণীত যে বক্তব্য সেখানে বলা হয়েছে কেউ যদি মাননীয় সভাপতি সেই কাজগুলো করে অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কাজ করে তাদেরকে ভর্তুকি দেওয়া হবে। অপরংশে কেউ যদি মাননীয় সভাপতি সেটিকে হার্মফুল কোনো কাজ করে, ক্ষতিকর কোনো কাজ করে, তাকে হলে মাননীয় সভাপতি তাকে কার্বন ট্যাক্স দিতে হবে। এটি হচ্ছে কার্যকরী উদ্যোগ যেটির মাধ্যমে সরকারের ভূমিকাটি মুক্ত হয়ে যায়। মাননীয় সভাপতি দ্বিতীয়ত যদি কথাটি যদি বলি, তাদের একটি বৃহৎ অংশ ছিল, তৃতীয় বক্তা বলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অংশটিতে আজকে পরিবেশ নিয়েও যে একটি গবেষণা করা দরকার, নদী নিয়েও যে একটি গবেষণা করা দরকার, সেটির জন্য একটি পরিবেশ বিষয়ে একটি সাবজেক্ট চালু করার দায়িত্বটি কার? মাননীয় সভাপতি সেটি গভর্নমেন্ট করেছে এবং সরকার করেছে বলেই মাননীয় সভাপতি আজকে সেটি নিয়ে গবেষণা হচ্ছে, যদি হয় কোনো বেসরকারি উদ্যোক্তার কারণে নয়। মাননীয় সভাপতি আরেকটি বিষয় একটু কথা যদি বলে যাই, প্রশ্নটি হচ্ছে আজকে আমাদের একটি স্ট্যান্ডের বড়তম একটা অংশ ছিল কূটনীতির জায়গা থেকে। প্রশ্নটি হচ্ছে কোন কূটনীতির জায়গা থেকে আজকে বেসরকারি উদ্যোগ কাজ করতে পারে? একটি উদাহরণ মাননীয় সভাপতি আজকে তাদের কাছ থেকে আসেনি। প্রশ্নটি হচ্ছে ট্যানারি শিল্পের কথাই বলেন, ডিটেল এরিয়া প্ল্যানের কথা বলেন, ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেন, আজকে গ্রিন ব্যাংকিং এর কথা বলেন, আজকে মাননীয় সভাপতি যদি আমরা বলি আজকে টাইগার হান্টিং এর কথা বলেন, সবগুলো বন্ধ করার জন্য আইন প্রণয়ন বাস্তবায়ন কেউ যদি সেটি না করে তাকে শাস্তি দেওয়া, এই কাজগুলো কোনো অংশেই বেসরকারি উদ্যোগ করতে পারে না, সরকারি উদ্যোগ করতে পারে। আর করতে পারে বলেই পরিবেশ মন্ত্রণালয় আজকে এখানে কাজ করছে, তারা সচেতনতা সৃষ্টি করছে, তাই আমাদের অবস্থানের দিকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থাপনা এবং বিতর্ক করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে কূটনীতিক গল্প, এই কূটনীতিক গল্পের ক্ষেত্রে কীভাবে বৈদেশিক করতে পারে। এখানে বেশ অনেক সুন্দর তথ্য দেওয়া আছে, খেয়ালই করিনি। এই মিনামাটি প্রতিযোগিতার কথাই মনে করতে গেছিল। প্রতিযোগিতা সব শেষ হওয়ার পরে আমরা সবাই এক্সপিরিয়েন্সের অভাবে সে পথে সমস্যা নেই, আপনারা অনেক ভালো করেছেন। ব্যাপারই